নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রোশনি ইচ্ছিদানার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নিউ ইয়র্কের রাজধানী অ্যালবানি থেকে সবাইকে সুপ্রভাত। কালকে রাতেই এখানে এসেছিলাম আর আজকে এখান থেকে যাব নিউ ইয়র্ক সিটিতে। কালকে যে ঘরটাতে এসেছিলাম সেই ঘরটা তো আপনাদের দেখানো হয়নি, আর এই ভিডিওটা আমি কালকেই তুলে রেখেছি, কারণ আজকে যখন যাব তখন তো এত পরিষ্কার পরিচ্ছন্ন খাটটা আপনারা দেখতে পাবেন না। তো এই ঘরটাতে এই দুটো খাট আছে, এই দুটোই কুইন সাইজ, আর 4 জনা হলে এখানে কুইন সাইজের খাটে নিতে হয়। এখানকার সব হোটেলেরই ঘরগুলোই 19-20 একই, তফাৎ একটাই, মিকুর বাবার নামে রুম বুক, তাই ওর নামটা টিভিতে দেখাচ্ছে, আর বাবার নাম দেখে তো মিকুর খুব আনন্দ হচ্ছে। আর টিভির পাশে রয়েছে একটা স্টাডি টেবিল, তার উপরে একটা ছোট্ট আয়না, অনেকটা আগের ঘরের মতনই। আর এইদিকে রয়েছে একটা জানালা, জানালার বাইরে ভিউ তেমন নেই, সামনে কিছু গাছ আর নিচে পার্কিংটা দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম আমাদের গাড়িটাকেও এখানে নিয়ে এসে রেখে দেবো, তো মিকুর বাবা বললো থাক যেখানে আছে, আবার যেতে হবে। আর এদিকে রয়েছে একটা ছোট্ট মাইক্রোওভেন। এই মাইক্রোওভেনটা হচ্ছে এখানকার দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ। যে হোটেলের রুমেতে এই মাইক্রোওভেন থাকে না, সেখানে দেখেছি ওই হোটেলের রিসেপশনেতে রাখা থাকে। তার পাশে রয়েছে ওই বাসনপত্র রাখার একটা র্যাক। তবে যেহেতু এক রাতের জন্য এই ঘরটা বুক করা আছে, তো এই ব্যাগগুলো আর বেশি ঘাঁটবো না। যে কটা জিনিস একদম লাগবে সে কটা জিনিস বার করে আবার সঙ্গে সঙ্গে ঢুকিয়ে ফেলার ইচ্ছা আছে। কাছাকাছি বেশ রেস্টুরেন্টও আছে, রাতের খাবারটা একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো। এখন উপরে আমি আর মিকু শুধুমাত্র এসেছি, আর ওরা ওদের ব্যাগগুলো সব নিয়ে আসছে। এই সামনে হচ্ছে মেন দরজা, তার পাশেই রয়েছে ওয়াশরুম, এমনি নর্মাল যেরকম বাথরুম হয় ঠিক সেরকম। এখানে টাওয়েলগুলো সব সাজানো রয়েছে, আর এই দিকটাতে রয়েছে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এইসব। এই হোটেলটিতে সবচেয়ে অসুবিধা জিনিস হচ্ছে এই ওয়াশরুমের দরজা। বাথরুমের দরজাতে দেখছি কোনো লক নেই, কী অসুবিধা বলুন তো। সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করলাম, ভাবলাম আমাদের বাথরুমের দরজাতে বোধহয় লকটা ভাঙা। তো আমাদের কথাটা শুনে ওনারা হাসলেন, বললেন এই হোটেলে সব বাথরুমের দরজাতে নাকি লক থাকে না, এটা নাকি নিরাপত্তার কথা ভেবে তৈরি করা হয়েছে। কী কাণ্ড! যাই হোক, আর এই দরজাটা হচ্ছে অনেক সময় হয় না একটা ফ্যামিলি দুটো রুম নেয়, তো এই পাশের সাথে সংযোগ রাখার জন্য এই দরজাটা রাখা হয়েছে, মানে এই দরজাটা খুললে দুটো রুম একটা হয়ে যাবে। আর এদিকে রয়েছে আয়রন, কিছু হ্যাঙ্গার, আর উপরটা রয়েছে লকার। কারোর সাথে যদি কোনো ভ্যালুয়েবল জিনিসপত্র থাকে ওই লকারের মধ্যে রেখে কোড নাম্বার দিয়ে রেখে দেয়, তো সেক্ষেত্রে যার জিনিস সেই খুলতে পারে। এটাই হচ্ছে আজকের থাকার আশ্রয় আমাদের। মিকা একদম রেডি হয়ে গেছে, তাই তো মিকু? আবার দেখাও। হ্যাঁ, স্ট্রং তো দেখতেই পাচ্ছি। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে, একদম রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। নিচেতেই হচ্ছে এদের ব্রেকফাস্ট রুমটা, আর এখানেও এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। এত সকালে তো এরকম ভরপেট খাওয়া যায় না, ওই একটা বাটার পাউরুটি খেয়ে নিয়েছি, আর শুকনো খাবার আমার ব্যাগেতে কিছু আছে, সেইগুলো বার করে নেওয়া হবে। মিকু তো এমনিতেই বমির ধাত আছে, ওকে তো আরও কম খাইয়েছি। আবার একটা অন্য হোটেলের জন্য যাত্রা শুরু। হয়তো এই শহরেতে আর কখনোই আসা হবে না, এই এক রাতের স্মৃতিই সাথে থাকুক। সারা রাত বৃষ্টির পর চারিদিকে প্রকৃতিও যেন আরও সবুজ। এই আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে 10-15 মিনিট মতো দূরেতেই রয়েছে এখানকার বিধানসভাটি। ওই সামনে যেটা দেখছেন সেটাকে বলা হয় দ্য এগ, ডিমের মতো দেখতে না, তার জন্যই। এই বিল্ডিংটিও কিন্তু এখানে বেশ ফেমাস, ওখানেই আমরা যাচ্ছি এখন। ওটার জন্য আগে আমাদের পার্কিং করতে হয়, তবে এখানে কিন্তু আবার টাকা লাগে না। ভিজিটারদের জন্য 1 ঘন্টার একটা পারমিট দেওয়া আছে। ভেতরে আমরা চলে এসেছি, ওই যে দ্য এগ সামনে লেখা রয়েছে। এখানে সাধারণত মিটিং এই ধরনের কাজগুলোই হয়, তবে আমি কিন্তু এখানে এসে কাউকেই দেখতে পেলাম না। এখন সবে মাত্র 9:45 বাজে, কোনো অফিসের লোকজনও তো আসেনি, সেই জন্যই বোধ হয়। মানে যেসব জায়গাতে সরকারি কাজকর্ম হয় সেখানে তো সতর্কতা অনেকটাই বেশি, তাই এই বিধানসভা যেতে গেলে কিন্তু এই দরজা দিয়ে যেতে হয়, অন্য কোনো জায়গাতে যেতে পারবো না। ওই যে সামনে যেটা দেখছেন সেটাই হচ্ছে বিধানসভা। এই জায়গাটাও হচ্ছে অত্যন্ত সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই যে লেখা রয়েছে আই লাভ নিউ ইয়র্ক, এটার জন্যই আরও আসা। নিউ ইয়র্কে আসবো আর এর সামনে ফটো তুলবো না, এটা কখনো হয়? আর এই সাইনটা কিন্তু আবার নিউ ইয়র্ক সিটিতে নেই, এটা ক্যাপিটাল তো, তার জন্য এখানে আছে। এবার যাবো এই বিধানসভাতে, চলুন জায়গাটা একবার ঘুরে আসি। সারা বিল্ডিংই তো সেরকম কাউকে দেখা যাচ্ছে না, তবে এই গেটের মুখেতে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে, এবং যা চেক আপ হচ্ছে না, মানে বিমানবন্দরেতে যেরকম চেক আপ হয় আমাদের, মানে বেল্ট, জুতো, ব্যাগ সব কিন্তু এখানে চেক আপ হলো। এখন আমরা যাচ্ছি বেরিয়ে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি হতে চললো। তো তার আগে ভাবলাম এখানে যখন এসেইছি একটা সুভেনিয়ার কিছু কিনে নিয়ে যাই, তার জন্য এটা হচ্ছে একটা গিফট শপ। তো আমার প্রথমে নিউ ইয়র্কটাই কেনার ইচ্ছা ছিল,
তো মিকুর বাবা বললো নিউ ইয়র্ক সিটিতেই দেখবে কত নিউ ইয়র্ক পাওয়া যাচ্ছে, এখানে বরং যেখানে এসেছো সেরকম একটা নামের কিছু কেনো। আমারও মনে হলো হ্যাঁ ঠিকই, তার চেয়ে বরং যেখানে এসেছি সেই নামেরই একটা ম্যাগনেট কিনে নিয়ে যাই। অ্যালবেনি লেখা রয়েছে, এর দাম পড়লো ওই $595 USD, এরপর আবার ট্যাক্স আছে। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্যাচু, নানা ধরনের সব টয়েস, কাপ, আর সবেতেই লেখা রয়েছে নিউ ইয়র্ক। আমাদেরও মোটামুটি টাইম হয়ে গেছে, আবার 1 ঘন্টা হয়ে গেলে কি নিয়ম আছে সেটা তো আমরা জানি না, আর যেতেও হবে বহুদূর। চলো বেরিয়ে পড়ি। এই অ্যালবেনি থেকে নিউ ইয়র্ক শহর 4 ঘন্টার রাস্তা, অবশ্যই মাঝখানে একবার থামবো। আমরা ঘন্টা দেড়েকের রাস্তা চলে এসেছি। সামনে যেটা দেখছেন ওয়াকওয়ে ওভার দ্য হাডসন, সেখানেই আমরা এখন যাচ্ছি। গাড়িটিকে রাস্তার ধারে পার্কিং করে ওই 5-7 মিনিট মতো হেঁটে এখানে এসেছি। হাডসন নদীর নাম তো আপনারা সবাই শুনেছেন, এটি নিউ ইয়র্কের ধার বরাবর বয়ে চলেছে। পায়ে হেঁটে চলার ব্রিজগুলোর মধ্যে এটি হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ। হাডসন রিভার থেকে প্রায় 210 ফুট উঁচু, 24 ফুট চওড়া, আর সাইডে প্রায় 5 ফুট রেলিং আছে। আর লম্বা কতটুকু আন্দাজ করুন, প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এটা। আর এখান থেকে 360 ডিগ্রি আকাশ দেখা যায়। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, আর তেমনি হাওয়া দিচ্ছে। এই ব্রিজটি থেকে নিচে যাওয়ার জন্য 21 তলা উঁচু একটি এলিভেটরও আছে। আগে নাকি ট্রেনের ব্রিজ ছিল এটা। 1974 সালে একটা আগুন লাগার ঘটনা ঘটে, তারপর থেকে রেলের ব্রিজটি বাতিল হয়ে গিয়ে তার জায়গাতে এই হাঁটার ব্রিজটির জন্ম। এই যে নিচে চলে এসেছি, দেখুন কত উঁচুতে ব্রিজটা ছিল। এই হাডসন নদীতে প্রথম জাহাজ নিয়ে অনুসন্ধান চালান হেনরি হাডসন বলে একজন ইউরোপিয়ান। সেটা ওই 1609 সাল। তারপরে গঙ্গা দিয়ে মানে এই হাডসন নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। এরপর 2009 সালে এই হাডসন সাহেবের যাত্রার প্রায় 410 বছর পরে এই ব্রিজটি সর্বসাধারণদের জন্য খুলে দেওয়া হয়। বছরে প্রায় 6 লক্ষ পর্যটক আসেন এই ব্রিজটি দেখতে। এর উপর দিয়ে নানান রকম চ্যারিটি ওয়ার্ক, ফান রান, এমনকি লোকাল ম্যারাথনও হয় বছরে একবার। স্বাধীনতার দিন মানে 4 জুলাই এখানে খুব সুন্দর করে ফায়ার ওয়ার্কসও হয়। তবে এবারে তো আমাদের সেটা দেখা হবে না, কারণ তখন তো আমরা থাকবো নিউ ইয়র্ক সিটিতে। এটি দেখেছেন, এটি কিন্তু পাখির বাসা নয়, ছোট্ট একটি লাইব্রেরি। আপাতত এখানে একটিই বই রয়েছে, যার ইচ্ছা সে যাতে এই বইটি পড়তে পারে তার জন্য কিন্তু এখানে চাবিও দেয়া নেই। তবে শর্ত একটাই, বইটি কিন্তু পড়ে আবার ফেরত দিতে হবে। এই ব্রিজের উপরটা যেমন সুন্দর, ব্রিজের নিচটাও কিন্তু ততটাই সুন্দর। সবুজ গাছপালা, হাডসন নদী বয়ে যাচ্ছে, খুব ভালো লাগলো। আবার উঠে চলে আসলাম এলিভেটর দিয়ে। এখানে এলিভেটরটা এই সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা। আর এই চতুর্দিকে দেখছেন, এগুলো হচ্ছে সব সোলার লাইট। সারা রাতে তো এই সোলার লাইটগুলোই জ্বলে। পুরো ব্রিজটা হাঁটতে গেলে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। আমরা আর পুরোটা গেলাম না। অনেকে আবার সাইক্লিং করে যাচ্ছেন, অনেকে আবার নিজের পোষা কুকুরটিকে নিয়ে বাইকে করেও যাচ্ছেন। এই হেমন্তের সময় যখন ফল কালার হয়, চারিদিকে গাছগুলো তো সব রঙিন পাতাতে সেজে ওঠে, তখন তার সৌন্দর্য শতগুণ যেন বেড়ে যায়। এই দেখুন, কথা বলতে বলতে চলেও আসলাম। এখানেই রাস্তার ধারেতে গাড়িটাকে পার্ক করে দিয়ে গেছিলাম। ঢুকে গেছি জার্সি সিটিতে, এখানেই আমাদের হোটেলটা। তবে হোটেল যাওয়ার আগে ওই ওয়ালমার্টেতে একটু দাঁড়িয়ে গেলাম, কিছু খুচখাচ জিনিস মানে ওই দুধ, জল এগুলো একটু কিনে নেব। ছেলেদের অনেকদিন দুধ খাওয়া হয়নি, আর এখানে তো আমরা বেশ কিছুদিন আছি, ফ্রিজও আছে, তাই ভাবলাম একটা দুধের প্যাকেট কিনে নিয়ে যাই। চলুন। এমনিতে ওয়ালমার্টের স্ট্রাকচার সব দেশেতেই প্রায় একই। আমেরিকা আর কানাডার মধ্যে বেশিরভাগ খাবার দাবার একই পাওয়া গেলেও মিল্ক কন্টেনার কিন্তু আলাদা। কোয়ালিটিতে কিন্তু একই, কিন্তু এখানে যেরকম ক্যানে পাওয়া যায়, আমাদের মানে কানাডাতে সেরকম পাউচে পাওয়া যায়। তো প্রথম যখন আমি আমেরিকা থেকে কানাডাতে গিয়েছিলাম, এই দুধটা দেখে কিন্তু বেশ অবাক হতাম, আর বুঝতে পারতাম না যে বাকি দুধটা আমি কোথায় রাখবো। হাফ গ্যালনের এই হোল মিল্কটা নিলাম, আর নেব কিছু জলের বোতল। ছোটো বোতল আমাদের গাড়িতে থাকে, কিন্তু বড় বোতলগুলো তো আমাদের হোটেলে খেতে লাগবে, সেই জন্য ওখানে যখন ঢুকেই পড়েছি একটু সফট ড্রিঙ্কসও নিয়ে নিই। কিন্তু এগুলো দেখুন, সব কাঁচের বোতল। ক্যানাডার দোকানে আবার এগুলো আবার সেরকম দেখতে পাই না। যাই হোক, আমি নেব ক্যানের বোতল। এই কাঁচের বোতল নিলেই তো ছেলেরা ভাঙবে। এই যে এটা নিয়ে নিলাম, এটা 0 সুগারও আছে। আর নেব কিছু জলের বোতল। ব্যাস হয়ে গেছে, আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। এখান থেকে হোটেলেই 20 মিনিটের রাস্তা।
এই সেই জার্সি সিটির বিখ্যাত জ্যাম শুরু হয়ে গেছে। কাল থেকে আমাদের নিউ ইয়র্ক সিটির আসল ট্যুর শুরু হবে, যার জন্য এত দূরে আসা। আমরা নিউ ইয়র্কের যত দর্শনীয় জায়গা আছে সবই ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন কিন্তু। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথমবার এলেন, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। দীর্ঘ জার্নিতে আজকে আমরা সকলেই খুব পরিশ্রান্ত। ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকেই দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে।